তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। স্বাগত জানাই আমার চ্যানেল আলাপে সংস্কৃতে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত পাঠমালার ধারাবাহিক আলোচনার এই পর্যায়ে আমি বাল্মীকি রামায়ণের একটি অংশ বর্ষা বর্ণনম, যেটি তোমাদের পদ্যাংশ হিসাবে পাঠ্যসূচির অন্তর্গত, সেটি সহজভাবে আলোচনা করব। সমগ্র বিষয়টি অনুধাবন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং নিয়মিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। এবার আসি সরাসরি তোমাদের বিষয়কেন্দ্রিক আলোচনায়। আমার আজকের আলোচনার বিষয় আদিকবি বাল্মীকি রচিত রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 28তম সর্গ থেকে সংকলিত বর্ষা বর্ণনম পদ্যাংশের 5ম শ্লোক থেকে 10ম শ্লোক এর সহজ ব্যাখ্যা। শুরু করা যাক বর্ষা বর্ণনম পদ্যাংশের সহজ আলোচনার দ্বিতীয় পর্বের প্রথম যে শ্লোক অর্থাৎ 5ম শ্লোকের পাঠ। মূল পাঠ: বর্ষ দকাপ্পায়িত সাদবলানি প্রবৃত্ত নৃত্যোৎসব বোরে হীনানি বনানি নিবৃষ্ট বলাহকানি পশ্চাপরাহ্নেষু অধিকং বিভান্তি। বাংলা হরফে এখানে আরেকবার আমরা দেখে নিই। বর্ষ দকাপ্পায়িত সাদবলানি প্রবৃত্ত নৃত্যোৎসব বর্হিনানি বনানি নিবৃষ্ট বলাহকানি পশ্চাপরাহ্নেষু অধিকং বিভান্তি। এবার গদ্য রীতিতে পাঠ। যেহেতু বর্ষা বর্ণনম একটি পদ্যাংশ শ্লোকাকারে লেখা, সেজন্য যদি আমরা এটিকে গদ্য আকারে সাজিয়ে নিই তাহলে আমাদের প্রত্যেকটি পদের অর্থ করতে সুবিধা হয়। পশ্য অর্থাৎ দেখো, বর্ষ দকাপ্পায়িত সাদবলানি অর্থাৎ বর্ষার জলে পরিপুষ্ট, সাদবলানি মানে হচ্ছে তৃণক্ষেত্রগুলি, প্রবৃত্ত নৃত্যোৎসব বরেহে নানি অর্থাৎ নাচের উৎসবে প্রবৃত্ত ময়ূরগুলি, নিবৃষ্ট বলাহ কানি অর্থাৎ বৃষ্টি হয়ে গেছে এমন মেঘরাশির, অর্থাৎ যে মেঘগুলো বৃষ্টি ঝরিয়ে ফেলেছে এরকম মেঘরাশি। বনানি মানে বনসমূহ, অপরাহ্নেষু অর্থাৎ বিকেল বেলায়, অধিকং বিভান্তি, অধিকং মানে অধিক, বিভান্তি অর্থাৎ শোভা পাচ্ছে। এখানে আমি প্রত্যেকটি পদের অর্থ কিন্তু তোমাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি, এখানে দেখে নেবে। পশ্য মানে দেখো, বর্ষ দকাপ্পায়িত সাদবলানি বর্ষার জলে পরিপুষ্ট তৃণক্ষেত্রগুলি, প্রবৃত্ত নৃত্যোৎসব বর্হিনানি নাচের উৎসবে প্রবৃত্ত ময়ূরগুলি, নিবৃষ্ট বলাহকানি বৃষ্টি হয়ে গেছে এমন মেঘরাশির, বনানি অর্থাৎ বনসমূহ, অপরাহ্নেষু বিকেল বেলায়, অধিকম অর্থাৎ অধিক, বিভান্তি মানে শোভা পাচ্ছে। এবারে পুরোপুরি বঙ্গানুবাদ বাংলার অনুবাদটা আমরা দেখে নেব। এখানে শ্রীরামচন্দ্র তার ভাই লক্ষণকে বলছেন, এই যে প্রথমেই রয়েছে গদ্য রীতিতে আমরা দেখলাম পশ্য, পশ্য মানে দেখো, দৃস্থাতুর লোট মধ্যম পুরুষের এক বচন হচ্ছে পশ্য, অর্থাৎ তুমি দেখো। এখানে পশ্য পদের দ্বারা কি বলতে চেয়েছেন, কাকে দেখতে বলেছেন? শ্রীরামচন্দ্র লক্ষণকে দেখাচ্ছেন বর্ষার অপরূপ শোভা, অরণ্য বনভূমিতে বর্ষাকালীন যে প্রকৃতির শোভা সেটা লক্ষণকে দেখাচ্ছেন তার অগ্রজ রামচন্দ্র। বলছেন তুমি দেখো, বর্ষার জলে পরিপুষ্ট তৃণক্ষেত্রগুলির মাধ্যমে, নাচের উৎসবে প্রবৃত্ত ময়ূরগুলির মাধ্যমে, বৃষ্টি হয়ে গেছে এমন মেঘরাশির মাধ্যমে বনসমূহ বিকেল বেলায় অত্যন্ত অপরূপ শোভা পাচ্ছে। অর্থাৎ লক্ষণকে এখানে বর্ষাকালীন যে অরণ্য প্রকৃতি, সেই অরণ্য প্রকৃতির শোভা কখন কখন বেশি মনোরম বা অত্যধিক শোভা পায় না, বিকেল বেলায়, অপরাহ্নে, যখন মেঘের দল বৃষ্টি ঝরিয়ে ক্লান্ত, বৃষ্টি ঝরিয়ে ফেলেছে
এবং সারাদিন ধরে বর্ষার জল পেয়ে পরিপুষ্ট হয়ে রয়েছে অরণ্যভূমির যে তৃণক্ষেত্র, সবুজ ঘাসের যে গালিচা, সেগুলো বর্ষার জল পেয়ে পরিপুষ্ট এবং অতীব সজীব সবুজ হয়ে উঠেছে। আর কি আমরা জানি, বর্ষাকালে মেঘের আনাগোনা, মেঘের ডাক এবং বৃষ্টি দেখলে পরেই ময়ূররা নেচে ওঠে, প্রকৃতির শোভায় তারাও মত্ত হয়। তাই নাচের উৎসবে কারা রত হয়েছে? ময়ূরগুলি। এই যে সব মিলিয়ে একটা বনভূমির একটা পরিবেশ, বনভূমির একটা রূপ ফুটে উঠেছে বিকেল বেলায়, সেটি যেন অত্যন্ত দারুণভাবে শোভা পাচ্ছে। এবার 6 নম্বর শ্লোক। সমুদ্র বহন্ত সলিলাতি ভারং বলাকিন বারিধরা নদন্ত মহৎসু শৃঙ্গেষু মহীধরাণাং বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি। বঙ্গলিপিতে পাঠ। সমুদ্র বহন্ত সলিলাতি ভারং বলাকিন বারিধরা নদন্ত মহৎসু শৃঙ্গেষু মহীধরাণাং বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি। গদ্য রীতিতে পাঠ আমরা একটু দেখে নেব, গদ্যে কিভাবে অর্থগুলো আমরা বের করতে পারি। বলাকিন বাড়ি ধরা, বলাকিন মানে বলাকা শ্রেণী, অর্থাৎ বকের যে দল, আকাশে বকের দল কখনো একা একা উড়ে যায় না। তাদের একটা নিয়ম আছে যে বক সবসময় দলবদ্ধভাবে আকাশপথে উড়ে যায়। তাই বলছে বলাকা শ্রেণী শোভিত, বলাকিন মানে বলাকার শ্রেণীর দ্বারা দলবদ্ধ বক যে উড়ে যাচ্ছে, সারিবদ্ধ বকের দ্বারা শোভিত। বাড়ি ধরা অর্থাৎ মেঘরাশি, মেঘরাশি তো বাড়ি ধরা অর্থাৎ জল বর্ষণ করে, তাই তারা বাড়ি ধরা। শরীর আতি ভারং, জলের ভীষণ ভারযুক্ত। মেঘরাশি যাদের কাজ কিনা বৃষ্টি ঝরানো, জল বর্ষণ করা, তারা কিন্তু জলের ভীষণভাবে মানে ভারযুক্ত। এতটা জল তারা বহন করে, তারা জলের ভারে ভারযুক্ত হয়েছে। সমুদ্র বহন্ত কি মানে বহন করতে করতে, অর্থাৎ জলধারা বহন করতে করতে মহীধরানাম মানে পর্বতগুলির, মহীধরানাম মানে পর্বতগুলির, মহৎসু অর্থাৎ শ্রেষ্ঠ বা উঁচু, শৃঙ্গেষু মানে চূড়াগুলিতে, বিশ্রাম্য বিশ্রাম্য অর্থাৎ বিশ্রাম করতে করতে, নদন্ত মানে গর্জন করতে করতে, পুনঃ অর্থাৎ পুনরায়, প্রয়ান্তি এগিয়ে চলেছে। তাহলে আমরা একসাথে যদি মানেটা করি তাহলে কি দাঁড়ালো? জলের ভীষণ ভার বহন করতে করতে বলাকা শ্রেণী শোভিত মেঘরাশি পর্বতগুলির উঁচু চূড়াগুলিতে বিশ্রাম নিয়ে বা বিশ্রাম করতে করতে এবং গর্জন করতে করতে পুনরায় এগিয়ে চলেছে। কি তাহলে মানেটা কি দাঁড়ালো? সারার্থটা হচ্ছে এটাই যে আকাশের যে মেঘরাশি, তারা জলের ভীষণ ভার বহন করতে করতে এগিয়ে চলেছে এবং তারা কিসের দ্বারা শোভা পাচ্ছে? মেঘরাশি আকাশ পথ দিয়ে উড়ে যাচ্ছে যে বক, সারিবদ্ধ বকের দল, সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছে বকেরা, এই রকম সুন্দর একটা দৃশ্য দ্বারা শোভিত মেঘরাশি। অর্থাৎ আকাশে মেঘ করেছে, যে মেঘ প্রচুর পরিমাণে জল বহন করছে এবং মেঘরাশি অত্যন্ত কালো বর্ষাকালীন মেঘ, এবং সেই মেঘের উপর দিয়ে সাদা বকের শাড়ি উড়ে যাচ্ছে, এই রকম ভাবে শোভা পাচ্ছে মেঘরাশি। সেই মেঘরাশিগুলো পর্বত অর্থাৎ উঁচু উঁচু যে পর্বতগুলো, পর্বতগুলোর যে চূড়া শৃঙ্গ, সেইখানে যেন মাঝে মাঝে দাঁড়াচ্ছে অর্থাৎ বিশ্রাম নিচ্ছে, আবার তারা হাওয়ায় ভেসে যাচ্ছে বা উড়ে চলেছে অন্য পথে, তাদের গন্তব্য পথে। আরো বৃষ্টি ঝরাবে, আরো জল বর্ষণ করবে, এই আশায় তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু ওই পর্বতগুলোর চূড়োতে তারা থেমে থেমে যাচ্ছে। যেন কবির এখানে মনে হয়েছে তারা
বিশ্রাম নিতে নিতে এগোচ্ছে। তারা এতটাই জলের ভারে তারা নুচ্চ হয়ে গেছে, জলের ভীষণ ভার বহন করতে করতে তারা এতটাই ক্লান্ত কবির কল্পনায়, তাই তারা পর্বতের যে চূড়াশৃঙ্গ সেই চূড়াগুলিতে তারা যেন খানিকটা থেমে থেমে যাচ্ছে, অর্থাৎ বিশ্রাম নিতে নিতে এবং কি গর্জন করতে করতে আবার তারা গন্তব্য পথে এগিয়ে চলেছে। এরপরে 7 নম্বর শ্লোক। বহন্তি বসন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাশ্বসন্তি নদ্দো ঘনা মত্তো গজা বনান্তা প্রিয়বিহীনা শিখিনা লবঙ্গা। বাংলায় পাঠটা দেখে নি। বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাশ্বসন্তি নদ্দো ঘনা মত্তো গজা বনান্তা প্রিয়াবিহীনা শিখিনা লবঙ্গা। গদ্য রীতির পাঠটাও আমরা দেখে নিই। বলছে ঘনা বর্ষন্তি, ঘনা অর্থাৎ মেঘ রাশি, বর্ষন্তি অর্থাৎ বর্ষণ করছে। কারা বর্ষণ করছে? মেঘরাশি বর্ষণ করছে। নদ্য বহন্তি অর্থাৎ কি? নদীগুলি বয়ে চলেছে। ঘনা বর্ষন্তি মানে মেঘরাশি বর্ষণ করছে, নদ্য বহন্তি মানে নদীগুলো বয়ে চলেছে, অর্থাৎ মেঘরাশি যে জল বর্ষণ করছে সেই জলের ধারা বয়ে নিয়ে চলেছে নদীগুলি। এরপরে রয়েছে মত্ত গজা নদন্তি, উন্মত্ত হাতিরা, মত্ত গজা মানে উন্মত্ত প্রায় হাতিরা নদন্তি গর্জন করছে। শিখিন অর্থাৎ কারা? শিখিন অর্থাৎ ময়ূরেরা। তাহলে ময়ূরের একটা আমরা প্রতিশব্দ পেলাম, কিন্তু সংস্কৃতের প্রতিশব্দ পেলাম শিখিনা। বাংলা অর্থ আসতে পারে শিখিনা শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে ময়ূরেরা। একটা ময়ূর শুধু লিখে দিলে কিন্তু হবে না, শিখিনহ যদি থাকে তাহলে সঠিক উত্তর ময়ূরেরা, বহু বচনে। আচ্ছা, নৃত্যন্তি মানে নাচ করছে, নাচছে। তাহলে কারা নাচছে? বর্ষার এই যে জলধারা, এই বর্ষার জলধারার আনন্দে ময়ূরেরা নাচছে। প্লবঙ্গা, প্লবঙ্গা শব্দের অর্থ কি? প্লবঙ্গা শব্দের অর্থ ব্যাঙেরা। সমাশ্বসন্তি অর্থাৎ আশ্বস্ত হচ্ছে। কারা আশ্বস্ত হচ্ছে? ব্যাঙেরা আশ্বস্ত হচ্ছে। বনান্তা, বনান্তা মানে বনের যে প্রান্ত ভাগগুলি, অর্থাৎ বনের যে শেষ প্রান্তগুলো, সীমানা, বনের যে শেষের দিকে যে সীমানাগুলি ভান্তি শোভা পাচ্ছে। প্রিয়াবিহীনা অর্থাৎ প্রিয়া বিরহীরা, যারা প্রিয় মানুষদের থেকে দূরে রয়েছে, তারা বর্ষাকালে মেঘের আনাগোনা দেখে, বৃষ্টি দেখে তাদের প্রিয় মানুষদের কথা চিন্তা করছে এবং প্রিয় মানুষদের থেকে তারা দূরে অবস্থান করায় তারা তাদেরকে মিস করছে এবং সেই জন্য তারা বিরহী। ধ্যায়ন্তী মানে চিন্তা করছে। যারা প্রিয়া বিরহী, প্রিয়ার কাছ থেকে দূরে রয়েছে, তারা ভীষণ অন্যমনস্ক হয়ে, দুঃখী হয়ে তারা তাদের প্রিয়ার কথা বা প্রিয় মানুষদের কথা চিন্তা করছে। তাহলে এখানে সমস্ত পদের অর্থ আমরা পেয়ে গেলাম। এরপরে একবারে দেখে নেব বঙ্গানুবাদ। মেঘরাশি বর্ষণ করছে, নদীগুলি বয়ে চলেছে, উন্মত্ত হাতিরা গর্জন করছে, ময়ূরেরা নৃত্য করছে, ব্যাঙেরা আশ্বস্ত হচ্ছে, বন প্রান্তগুলি শোভা পাচ্ছে এবং প্রিয়া বিরহীরা কি করছে না চিন্তা করছে। কাদের কথা চিন্তা করছে? তাদের প্রিয় মানুষদের কথা চিন্তা করছে। এখানে বর্ষাকালীন যে বন প্রকৃতি, বনভূমির যে একটা রূপ, সে এখানে কিন্তু এই শ্লোকে সুন্দরভাবে চিত্রিত হয়েছে। এখানে কে কি করছে, প্রকৃতি কি কি করছে, হ্যাঁ, এবং প্রকৃতিতে বসবাসকারী যে প্রাণী তারা কি কি করছে, প্রত্যেকের কিন্তু সুন্দর বর্ণনা রয়েছে। যেগুলো জড় পদার্থ, যেমন মেঘরাশি সে তার কাজ করছে, বর্ষণ করছে জলধারা, এবং নদী প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। নদী না থাকলে কোনো প্রাণের সৃষ্টি হয় না, হতো না। সেই নদীগুলি জলধারাগুলো বয়ে নিয়ে চলেছে। আর যে মেঘরাশি বর্ষণ করছে জলধারা, বাড়িধারা, সেই বাড়িধারা কারা বয়ে নিয়ে চলেছে? নদীগুলি। আর আমাদের যে প্রকৃতির যে প্রাণীরা, তারা কি কি করছে? উন্মত্ত যে হাতিরা, তারা গর্জন করছে, অর্থাৎ মেঘ ডাকছে,
ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এসব দেখে বন্য হাতিরা ভীষণ উন্মত্ত প্রায় হয়ে গেছে। হ্যাঁ, তারা এরকম প্রকৃতির ভয়ঙ্কর একটা রূপ, প্রকৃতির এইরকম একটা রূপ দেখে তারা নিজেরাও উত্তেজিত হয়ে পড়েছে এবং তারা ভীষণভাবে গর্জন করছে। আর কি, ময়ূর, বন্য প্রকৃতির অপরূপ একটি পাখি ময়ূর, সে বর্ষাকালীন মেঘ বৃষ্টি দেখে আনন্দে নৃত্য করছে। এবং ব্যাঙ, অতি ক্ষুদ্র প্রাণী, সেই ব্যাঙেরাও কিন্তু আশ্বস্ত হচ্ছে। কেন না, প্রকৃতিতে এই যে জলধারা, এই জলধারা পেয়ে তারা একটু আশ্বস্ত হচ্ছে। কারণ বর্ষার আসার আগেই থাকে কি ঋতু? গ্রীষ্ম ঋতু। সে গ্রীষ্মের দাবদাহের পর বর্ষা নিয়ে আসে স্বস্তি, বৃষ্টি স্বস্তি নিয়ে আসে। সেই ব্যাঙেরা তাই বৃষ্টির জল পেয়ে আশ্বস্ত হচ্ছে। আর বনের যে শেষ প্রান্তগুলি, তারা কিন্তু এই সবকিছুর সমন্বয়েই দারুণভাবে শোভা পাচ্ছে। আর মানুষ প্রিয়া বিরোহী কারা? এখানে মানুষের কথা বলা হয়েছে। প্রিয়া বিরোহী যারা, অর্থাৎ যে সকল মানুষেরা তাদের প্রিয় মানুষজনদের কাছ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, অর্থাৎ তাদের কাছে প্রিয় মানুষেরা নেই, হয়তো কেউ বাইরে কাজ করছে চাকরি সূত্রে, বা কেউ বাইরে পড়াশোনায় করছে, বাড়ির থেকে, বাড়ির প্রিয় মানুষজনদের থেকে ছেড়ে হস্টেলে পড়াশোনা করছে, তারা কিন্তু বর্ষাকালে এই আকাশে মেঘের আনাগোনা, অনবরত বৃষ্টি, এই সমস্ত দেখে কিন্তু প্রায়শই মন খারাপ করে বসে থাকে এবং তাদের প্রিয় মানুষজনদের কথা চিন্তা করতে থাকে। এখানে অবশ্যই বাল্মীকি কিন্তু রামায়ণের যে প্রধান চরিত্র রামচন্দ্র, তার কথা এখানে বলেছে। রামচন্দ্র হচ্ছেন প্রিয়া বিরোহী, অর্থাৎ রামচন্দ্র সীতাকে অন্বেষণ করতেই কিন্তু আজকে এই অরণ্য ভূমিতে বিচরণ করছে। সীতা তার কাছে নেই, তার প্রিয় যে প্রেয়সী, তার স্ত্রী, তার প্রিয় মানুষটি তার কাছে নেই, তাই তিনি প্রিয়া বিরোহী। তাই রামচন্দ্র কিন্তু সীতার জন্য, তার প্রিয়ার জন্য চিন্তা করছে এই সময়। একই রকম ভাবে আমরা দেখতে পারি, এটা যেমন রামচন্দ্রের ক্ষেত্রে প্রযোজ্য, আমি একটু আগেই বললাম, যারা আমরা মানুষরা বিভিন্ন কাজের সূত্রে বাইরে থাকি আমাদের বাড়ির প্রিয় মানুষজনদেরকে ছেড়ে, তারা কিন্তু বর্ষাকালে, যেহেতু সূর্য ওঠে না, খুব কম, মানে প্রায়শই দিনরাত আকাশে মেঘের আনাগোনা, বৃষ্টি হতেই থাকে, এই একটা পরিস্থিতিতে কিন্তু তাদের মন অটোমেটিক খারাপ করে, মনটা একটু কেমন করে। আসলে সূর্যর যে একটা উজ্জ্বলতা আছে, সূর্য উঠলে পরে আমাদের মন, মানুষের মন, প্রাণীকুলের মন অটোমেটিক একটু উজ্জ্বল হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। কিন্তু বর্ষাকালে সেটা হয় না। তাই স্বাভাবিক ভাবেই যারা প্রবাসী বা যারা দূরে থাকে, তাদের মন খারাপ কিন্তু স্বাভাবিক। এরপরে আমরা 8 নম্বর শ্লোকে চলে যাব। তড়িৎ পতাকাভিরলঙ্কৃতানাম উদীর্ণ গম্ভীর মহারবানাম বিভান্তি রূপানি বলাহকানাং রণোৎসুকানামিব বারণানাম। বাংলাটা একটু তোমাদের দেখিয়ে দিই। তড়িৎ পতাকাভিরলঙ্কৃতানাং মুদীর্ণ গম্ভীর মহারবানাম বিভান্তি রূপানি বলাহকানাং রণোৎসুকানাম ইব বারণানাম। এখানে কিন্তু সন্ধি ভেঙে ভেঙে পড়লে পরে সুবিধা হয়। এখানে সন্ধিবদ্ধ পদ অনেক রয়েছে, যেমন তড়িৎ পতাকাভি যুক্ত অলঙ্কৃতানাম যুক্ত উদীর্ণ গম্ভীর মহারবানাম। আবার রণযুক্ত উৎসুকানাম যুক্ত ইব, রণোৎসুকানাম ইব। গদ্য রীতিতে পাঠ দেখে নি। তড়িৎ পতাকাভি অলঙ্কৃতানাম, তড়িৎ পতাকাভি মানে বিদ্যুৎ রূপ পতাকার দ্বারা, অর্থাৎ আকাশে যে বিদ্যুৎ চমকাচ্ছে তাকে পতাকার সঙ্গে তুলনা করা হয়েছে। অলঙ্কৃত মানে আমরা জানি, মানে অলঙ্কৃত করা হয়েছে, সাজানো, বিদ্যুৎ রূপ পতাকার দ্বারা যেন অলঙ্কৃত হয়েছে, সজ্জিত হয়েছে। উদীর্ণ গম্ভীর মহারবানাং মানে কি, গম্ভীর মহারব বিশিষ্ট বলাহকানাম, অর্থাৎ মেঘ রাশির, বলাহকানাম মানে মেঘ রাশির। রূপানি অর্থাৎ সৌন্দর্য, রণোৎসুকানাম, রণোৎসুকানাম মানে যুদ্ধে উৎসাহীদের, বারণানাম অর্থাৎ হাতিদের, ইব অর্থাৎ মতো, বিভান্তি মানে দেখাচ্ছে। তাহলে প্রত্যেকটি শব্দের অর্থ আমরা পেয়ে গেলাম।
এবারে বাংলাটা একেবারে দেখে নি। বলছে বিদ্যুৎরূপ পতাকা দ্বারা অলংকৃত, অর্থাৎ আকাশে যে বিদ্যুৎ চমকাচ্ছে বর্ষাকালে তাকে পতাকার মতো মনে হয়েছে কবির, এবং সেই বিদ্যুৎরূপ পতাকার দ্বারা সজ্জিত, অলংকৃত মানে সজ্জিত, মানে যে সেজেছে গুরুগম্ভীর গর্জনকারী। কে গুরুগম্ভীর গর্জন করছে? না, মেঘ। গুরুগম্ভীর গর্জনকারী মেঘের সৌন্দর্যে, যে বর্ষাকালীন মেঘেরা গর্জন করছে তাদের সৌন্দর্য দেখে কি মনে হচ্ছে না, যুদ্ধে উৎসাহী হাতিদের মতন যেন দেখাচ্ছে। যুদ্ধে উৎসাহী হাতিরা কিরকম? আগেকার দিনে তো যে যুদ্ধগুলো হতো রাজাদের সঙ্গে, সেখানে কিন্তু আধুনিক কালের যে আমাদের এখন অস্ত্র শস্ত্র বেরিয়েছে, তখন তো সেইগুলো আবিষ্কৃত হয়নি। তাই যুদ্ধে কিন্তু হাতি ঘোড়া ইত্যাদি পশুদের ব্যবহার করা হতো, এবং যুদ্ধক্ষেত্র যেহেতু লড়াইয়ের জায়গা, সেই জন্য যে সকল প্রাণীরা যেমন হাতি ঘোড়া বা মানুষ, উম, তাদেরকে তো শান্তশিষ্ট হয়ে থাকলে চলবে না, যুদ্ধের জন্য তাদেরকে উত্তেজিত করতে হয়। তাই এবং তারা অতি উৎসাহী থাকে, কখন যুদ্ধ করব, শত্রুপক্ষকে বিনাশ করব। যেরকম সেটা মানুষের মধ্যেও থাকে, সেরকমই যুদ্ধক্ষেত্রে যারা অংশগ্রহণ করে, যে সকল প্রাণীকুল পশু আর কি, যেমন হাতি বা ঘোড়া, তাদেরকেও কিন্তু উত্তেজিত করা হয় যুদ্ধ করার জন্য, এবং যুদ্ধে যাতে জয়লাভ করতে পারে সেই জন্য তাদেরকে ট্রেনিংও দেওয়া হতো এবং উৎসাহ দেওয়া হতো। তাই এখানে কবি বাল্মীকির মনে হয়েছে এই যে আকাশে গুরুগম্ভীর ভাবে গর্জন করছে মেঘ, তাদের যে সৌন্দর্য সেটা যেন মনে হচ্ছে ওই রাজা রাজাদের সঙ্গে যখন যুদ্ধ হয়, তখন সেই যুদ্ধস্থলে যে উৎসাহী হাতিরা থাকে, কখন যুদ্ধ করব, শত্রুপক্ষকে বিনাশ করব, সেই উৎসাহী হাতিদের মতন যেন দেখাচ্ছে। এরপরে 9 নম্বর শ্লোক। क्वचित् क्वचित् प्रगीता इव षट्पदघोई, क्वचित् प्रणीता इव नीलकण्ठै, क्वचित् प्रमत्ता इव वारुणेन्द्रै, বিভান্তি অনেকাশ্রয়েণ বনান্তা। বাংলায় পড়ি। क्वचित् प्रगीता इव षट्पदौघै, क्वचित् प्रणीता इव नीलकण्ठै, क्वचित् प्रमत्ता इव वारुणेन्द्रै, বিভান্তি অনেকাশ্রয়েণ বনান্তাः। এবার গদ্য রীতিতে একটু পড়ে নি। ক্বচিৎ নীলকণ্ঠই, মানে ক্বচিৎ মানে হচ্ছে কোথাও, নীলকণ্ঠ মানে ময়ূরদের দ্বারা। এর আগে আমরা পেয়েছিলাম শিখিন, অর্থাৎ ময়ূর। নীলকণ্ঠ মানেও কিন্তু ময়ূর। এখানে নীলকণ্ঠই ঐকার হবে, টাইপিং মিস্টেক হয়েছে, অর্থাৎ ময়ূরদের দ্বারা। তারপরে কি? প্রণীতা ইব মানে নৃত্য বিহ্বল, কারা নাচছে? কোথাও যেন ময়ূরদের দ্বারা নৃত্য বিহ্বল। ক্বচিৎ কোথাও, ষটপদঘৈ কোথাও ভ্রমরদের দ্বারা। তাহলে ষটপদঘৈ মানে কি? ভ্রমরদের দ্বারা। প্রগীতা মানে গীত মুখরিত, অর্থাৎ গান বাজনায় মুখরিত। বারণেন্দ্রই মানে গজরাজদের দ্বারা, অর্থাৎ হাতিদের দ্বারা। প্রমত্তা ইব উন্মত্ত হয়েছে যেন। কি উন্মত্ত হয়েছে? না অনেকাশ্রয়ীণ, অর্থাৎ অনেকের আশ্রয়স্থল। কে? না বনান্তা, অর্থাৎ বনের প্রান্তগুলি। তাহলে বনভূমি শুধুমাত্র একটি দুটি প্রাণীদের আশ্রয়স্থল নয়, অনেকের আশ্রয়স্থল। সেখানে যেমন ময়ূর রয়েছে, হাতি রয়েছে, ব্যাঙ রয়েছে, সেরকম ভ্রমরও রয়েছে। তাই বলছে এই রকম অনেক প্রাণীদের আশ্রয়স্থল যে বনের প্রান্তগুলি, বনভূমি, বিভান্তি, সেটি শোভা পাচ্ছে। কোথাও যেন ময়ূরদের দ্বারা নৃত্য বিহ্বল, অর্থাৎ বনভূমির কোথাও কোথাও যেন ময়ূররা নেচে চলেছে আনন্দে। কোথাও যেন ভ্রমরদের গীত মুখরিত, অর্থাৎ কোথাও মৌমাছিরা মধু খাবে বলে তাদের যে গুনগুন গুনগুন আওয়াজ ভ্রমররা করে, কবির মনে হয়েছে, বাল্মীকির মনে হয়েছে সেটি যেন ভ্রমরদের সঙ্গীত। তাই বলছে ভ্রমরদের সেই সঙ্গীত মুখরিত বনভূমি। কোথাও আবার গজরাজদের আচরণে উন্মত্ত হয়ে, গজরাজরা মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে তারাও প্রায় উত্তেজিত হয়ে রয়েছে, এবং তারাও ভীষণ পরিমাণে গর্জন করছে। কবির মনে হয়েছে তাদের আচরণ উন্মত্ত, প্রায় পাগলের মতন।
এই রকম ভাবে অনেকের আশ্রয়স্থল যে বনভূমি, যে বনের প্রান্তগুলি, সেটি যেন বর্ষাকালে দারুণভাবে শোভা পাচ্ছে। এরপর শেষ শ্লোক, 10 নম্বর শ্লোক দেখে নি। ষট্পাদতন্ত্রে মধুরাভিধানং প্লবঙ্গমতিরিত কণ্ঠতালম আবিষ্কৃতং মেঘ মৃদঙ্গ নাদৈ বনেষু সঙ্গীতম ইব প্রবৃত্তম। এখানেও সন্ধিযুক্ত পদ রয়েছে, আমি একটু ভেঙে ভেঙে বললাম। ষট্পাদতন্ত্রে মধুরাভিধানং, মধুরযুক্ত অভিধানং, মধুরাভিধানং প্লবঙ্গ মদিরিত কণ্ঠতালম আবিষ্কৃতং মেঘ মৃদঙ্গ নাদৈ, বিসর্গ আছে, যুক্ত বনেষু, সন্ধি করলে হয় মেঘ মৃদঙ্গ নাদৈর বনেষু সঙ্গীতম যুক্ত ইব সঙ্গীতমিব প্রবৃত্তম। পদ্যরীতিতে পাঠ, প্লবঙ্গ মদিরিত কণ্ঠতালম, অর্থাৎ প্লবঙ্গ মানে কি? ব্যাং, ব্যাঙেদের কণ্ঠোচ্চারিত তাল। আমরা জানি বর্ষাকালে বৃষ্টির সময় কিন্তু ব্যাঙেরা মকমক করে আওয়াজ করতে থাকে, ব্যাঙেরা ডাকতে থাকে। এখানে আদিকবি বাল্মীকির মনে হয়েছে ব্যাঙেদের সেই মকমক আওয়াজ যেন তাদের কণ্ঠোচ্চারিত তাল, অর্থাৎ অন্যান্য প্রাণীদের দ্বারা বনভূমি যেমন গীত মুখরিত, নৃত্য মুখরিত, এবং হাতি বা মেঘেদের গর্জনে যেন মনে হচ্ছে দামামা বাজছে, ঢাক বাজছে, বাদ্য বাজছে, সেরকমই ব্যাঙেদের যে মকমক আওয়াজ, কণ্ঠ থেকে উচ্চারিত যে আওয়াজ, সেটি যেন মনে হচ্ছে তারা যেন তাল দিচ্ছে। এই যে গান বাজনা, হ্যাঁ, নৃত্য হচ্ছে, ব্যাঙের সেই ডাক যেন মনে হচ্ছে তাদের সাথে সাথে তাল মেলাচ্ছে, তাল দিচ্ছে। আর কি? ষটপাদতন্ত্রী, ষটপাদতন্ত্রী মানে ভ্রমর। এর আগের শ্লোকটাতে আমরা পেয়েছি ষটপদঘ্নৈ, অর্থাৎ ভ্রমরদের দ্বারা। এখানেও কিন্তু আরেকটা জিনিস পেলাম, সমার্থক শব্দ বলতে পারো, সংস্কৃত প্রতিশব্দ অনেক সময় আসে। ষটপাদতন্ত্রী অর্থাৎ কি? ষটপাদতন্ত্র হচ্ছে ভ্রমর, ভ্রমরদের কথা বলা হয়েছে। মধুরাভিধানম অর্থাৎ ভ্রমরদের যে আওয়াজ, গুনগুন যে আওয়াজ, সেই আওয়াজকে কবির মনে হয়েছে যেন বীণা বাজালে যে একটা মধুর সুর নির্গত হয়, সেই রকম ভ্রমর রূপ বীণায় উচ্চারিত মধুর সুর। অর্থাৎ ভ্রমররা যে গুনগুন আওয়াজ করছে, গুঞ্জন করছে, সেই আওয়াজটাকে আদি কবি বাল্মীকির মনে হয়েছে বীণায়, বীণা বাজালে যে মধুর সুর ধ্বনিত হয়, সেই সুর। আর কি? মেঘ মৃদঙ্গ নাদই, অর্থাৎ মেঘরূপ খোলের ধ্বনি দ্বারা, মৃদঙ্গ মানে খোল, কাকে খোলের সাথে তুলনা করা হয়েছে? মেঘের যে ডাক, মেঘকে বলছে মেঘের ডাক যেন খোলের ধ্বনি, খোল বাজানো হয় কীর্তনে, সেই খোলের ধ্বনি তুলনা করছেন। খোলের ধ্বনি হিসেবে কাকে বলছে না, মেঘের যে গর্জন, মেঘের যে ডাক, সেটি যেন বাল্মীকির মনে হয়েছে খোলের ধ্বনি। আবিষ্কৃতম অর্থাৎ প্রকাশিত, বনেষু মানে বনরাজিতে বা বনভূমিতে, সঙ্গীতমিব অর্থাৎ যেন মনে হচ্ছে সঙ্গীতের একটা আসর, প্রবৃত্তম অর্থাৎ শুরু হয়েছে। সুতরাং বঙ্গানুবাদটা কি? বাংলায় অর্থটা হলো এরকম যে ব্যাঙেদের যে কণ্ঠোচ্চারিত তাল, ভ্রমরূপ বীণায় উচ্চারিত যে মধুর সুর, মেঘরূপ খোলের ধ্বনি দ্বারা বনরাজিতে যেন সঙ্গীতের আসর, সঙ্গীতের উৎসব, সঙ্গীতের জলসা শুরু হয়েছে। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মৃদঙ্গ হিসেবে বর্ষা বর্ণনামে মৃদঙ্গের সঙ্গে কার আওয়াজের তুলনা করা হয়েছে? উত্তর হবে মেঘের, মেঘের যে আওয়াজ, মেঘের গর্জনের সঙ্গে মৃদঙ্গের নাদের তুলনা করেছেন বাল্মীকি। আবার বীণা, বীণার যে সুর, তার সঙ্গে কার তুলনা করা হয়েছে? না, ভ্রমরদের যে গুঞ্জন, সেই ভ্রমরদের গুঞ্জনের সঙ্গে বীণার মধুর সুরের একটা তুলনা করেছেন বাল্মীকি। আর তাল দিচ্ছে কারা? ব্যাঙেদের কণ্ঠোচ্চারিত যে আওয়াজ, সেটি যেন কবির মনে হয়েছে তারা তাল দিচ্ছে। তাহলে এইভাবেই বিভিন্ন বন্যভূমিতে যারা রয়েছে প্রাণীকুল, তারা যেন বর্ষার আগমনে ভীষণভাবে সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে তারা আনন্দে মেতে উঠেছে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের পর বর্ষার
যে জলধারা, সেই জলধারা গায়ে মেখে বন্য প্রকৃতি যেমন সতেজ হয়ে উঠেছে, বন্যভূমিতে আশ্রিত অনেকের আশ্রয়স্থল যে বন্যভূমি, সেইখানে যে সকল প্রাণীকুল বসবাস করছে তারাও যেন বৃষ্টির জলধারায় পরিপুষ্ট হয়ে উঠেছে, আনন্দে মেতে উঠেছে। বর্ষণমুখর প্রকৃতিতে কেউ নাচছে, কেউ গুঞ্জন করছে, তার গুঞ্জন যেন মনে হচ্ছে মৃদঙ্গের মতন মধুর। কেউ বা তাল দিচ্ছে, ব্যাঙেরা তাল দিচ্ছে, আবার মেঘ যে ডাকছে সেটা যেন খোলের ধ্বনির মতন সুন্দর মনে হচ্ছে। অর্থাৎ যেন বন্যভূমিতে একটা সঙ্গীতের আসর বসেছে। এই বর্ষাকালীন প্রকৃতিতে প্রকৃতি এবং প্রকৃতিতে বসবাসকারী প্রাণীকুল সকলেই যেন আনন্দে মেতে উঠেছে, উৎসব মুখরিত হয়ে উঠেছে। বর্ষবরণম পদ্যাংশটির আলোচনা এখানেই শেষ হলো। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে লাইক ও বন্ধুদের শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। এমনই গুরুত্বপূর্ণ সহজ ব্যাখ্যার ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আজ তাহলে আসি, শুভমস্তু।